আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের থার্ড লেকচার এবং প্রথম এক্সাম্পল। আজকে আমি অঙ্কের মাধ্যমে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখাবো। তো দেখো, একটা অঙ্ক কিভাবে সমাধান করতে হয়। একটু এখানে অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে দেখো অঙ্কটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। আমার সমাধানের জায়গা খুব ছোট, তাই অনেক ছোট ছোট করে লিখতে হবে, তোমরা সেটা বুঝে নেবে। আমি সর্বোচ্চ চেষ্টা করছি বোঝানোর। তো আমি বলেছিলাম অঙ্কে 2 বছর ব্যালেন্স শিট দেওয়া থাকবে, দেওয়া আছে 18 সাল 19 সাল 18-19। একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে, রিটার্ন আর্নিংস স্টেটমেন্ট দেওয়া আছে, কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। বলা আছে প্রিপেয়ার এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডের সাহায্যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করো। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের স্ট্রাকচার কেমন হবে আমি বলেছিলাম। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা 3টা অ্যাক্টিভিটির সাহায্যে ভাগ করা হয়েছে। এক হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। 3 ভাগে ভাগ করা হয়েছে। অপারেটিং অ্যাক্টিভিটি শুরু হবে নিট ইনকাম নিয়ে। কি নিয়ে? নিট ইনকাম নিয়ে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। নিট ইনকাম অবশ্যই ইনকাম স্টেটমেন্টে পাওয়া যাবে অথবা অ্যাডজাস্টমেন্টে পাওয়া যাবে। প্রশ্নে যদি ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকে তাহলে ইনকাম স্টেটমেন্টে দেখবে, আর যদি অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে তাহলে অ্যাডজাস্টমেন্টে দেখবে। আমরা দেখছি ইনকাম স্টেটমেন্টে নিট ইনকাম দেওয়া আছে 1,20,000, আমরা বসিয়ে নিলাম। এরপর তোমরা দেখবে ব্যালেন্স শিট 2 বছরের। আমরা অ্যাসেট সাইড থেকে শুরু করব, আমরা অ্যাসেট দিক থেকে শুরু করব। প্রথমে কি আছে? ক্যাশ 18 সালে 30,000 আর 19 সালে 33,000। ক্যাশ আমরা লিখবো না, কেননা আমরা যা ফলাফল পাবো এখানে 18 সালেরটা যোগ করলে 19 সালেরটা খুঁজে পাবো। সুতরাং এটা মিলানোর বিষয়, এটা লেখার বিষয় না। পরে এর দ্বারাই আমরা প্রমাণ করব অঙ্ক হয়েছে না হয়নি। এরপরে আসো অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে এটা কি ধরনের অ্যাসেট। অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাসেট তো বটে। কি ধরনের অ্যাসেট? কারেন্ট অ্যাসেট। কি ধরনের অ্যাসেট? কারেন্ট অ্যাসেট। আর কারেন্ট অ্যাসেট মানেই অপারেটিং অ্যাক্টিভিটি। তো প্রথম আগে অ্যাক্টিভিটি ঠিক করো। কি অ্যাক্টিভিটি? অ্যাক্টিভিটি ঠিক করো। তাহলে এটা যেহেতু কারেন্ট অ্যাসেট তাহলে অপারেটিং অ্যাক্টিভিটি। এবার দেখো অ্যাকাউন্টস রিসিভেবল গত বছর ছিল 1,13,000, এই বছর 1,22,000। বেড়েছে না কমেছে? গত বছরের তুলনায় এই বছর বেড়েছে। কত টাকা বেড়েছে? 9,000। তাহলে গত বছরের তুলনায় এই বছর 9,000 বেড়েছে। এবার আসি এটা অপারেটিং অ্যাক্টিভিটি এবং অ্যাকাউন্টস রিসিভেবল বেড়েছে। অ্যাকাউন্টস রিসিভেবল কারেন্ট অ্যাসেট। অ্যাসেট বাড়লে যোগ না বিয়োগ? বিয়োগ। অ্যাসেট বাড়লে বিয়োগ। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিতে আমরা এটা বিয়োগ করব। ইনক্রিজ ইন অ্যাকাউন্টস রিসিভেবল 9,000। আমি আবার বলছি, আগে ঠিক করবা অ্যাক্টিভিটি, তারপরে ঠিক করবা প্লাস নাকি মাইনাস, যোগ নাকি বিয়োগ। এরপরে আসো ইনভেন্টরি। ইনভেন্টরি কি অ্যাসেট? কারেন্ট অ্যাসেট, তার মানে অপারেটিং অ্যাক্টিভিটি। এরপর আসো বেড়েছে না কমেছে? গত বছর ছিল 70,000, এবছর 80,000, তার মানে বেড়েছে। আর বাড়লে বিয়োগ। ইনক্রিজ ইন ইনভেন্টরি 10,000। আর আমি বলেছিলাম যদি বিয়োগ করতে হয় তাহলে ব্র্যাকেট দিবে, আর যোগ করতে হলে সরাসরি লিখবে। এরপরে আসো প্রিপেড এক্সপেন্স। যে কোনো খরচ যদি অগ্রিম হয় তাহলে অ্যাসেট এবং বাকি হলে লায়াবিলিটি। আর খরচগুলো সাধারণত কারেন্টের মধ্যে পড়ে।
তাহলে যদি খরচ অ্যাসেট দিকে দেওয়া থাকে তাহলে কারেন্ট অ্যাসেট, আর খরচ যদি লায়াবিলিটি দিকে দেওয়া থাকে তাহলে কারেন্ট লায়াবিলিটি। তাহলে এটা কি ধরনের অ্যাসেট? কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট মানে অপারেটিং অ্যাক্টিভিটি। এবার দেখো আগে ছিল 5,000, এখন আছে 2,000, তাহলে কমেছে, আর কমলে যোগ, ডিক্রিজ ইন প্রিপেড এক্সপেন্স 3,000। এরপর মার্কেটেবল সিকিউরিটি, এটা এক ধরনের বিনিয়োগ, যে সিকিউরিটি মার্কেটে কেনাবেচা করা হয়। আর যা কেনাবেচা করা হয় এটা দীর্ঘমেয়াদী হতে পারে না, এটা স্বল্প মেয়াদী, অর্থাৎ শর্ট টার্ম। আর শর্ট টার্ম মানে অপারেটিং কারেন্ট, শর্ট টার্ম মানে কারেন্ট, আর কারেন্ট মানে অপারেটিং অ্যাক্টিভিটি। আমি আবার বলছি, মার্কেটেবল সিকিউরিটি, সিকিউরিটি মানে হচ্ছে বিনিয়োগ, বিনিয়োগের আরেকটা নাম, বিনিয়োগের অনেকগুলো নাম আছে, এটা আমরা যখন বিনিয়োগ ইনভেস্টমেন্ট চ্যাপ্টার পড়াবো তখন বলবো। তো সিকিউরিটি মানে হচ্ছে বিনিয়োগ, যে বিনিয়োগ মার্কেটে কেনাবেচা করা হয়, আর যা কেনাবেচা করা হয় সেটা স্বল্প মেয়াদী, আর স্বল্প মেয়াদী মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট, আর কারেন্ট অ্যাসেট মানে অপারেটিং অ্যাক্টিভিটি। তাহলে মার্কেটেবল সিকিউরিটি হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি। এবার দেখো কত বছর ছিল 12,000, এই বছর 11,000, বেড়েছে নাকি কমেছে? কমেছে। আর আমরা জানি অ্যাসেট কমলে হচ্ছে যোগ, ডিক্রিজ ইন মার্কেটেবল সিকিউরিটিজ। এবার আসো ইনভেস্টমেন্ট, গত বছর ছিল 70,000, এই বছর 90,000। আমি বলেছি মার্কেটেবল সিকিউরিটি ইনভেস্টমেন্ট কি ধরনের ইনভেস্টমেন্ট? শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, দুই রকম, একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি, লং টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। যদি তাই হয়, মার্কেটেবল সিকিউরিটি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, এটা অপারেটিং অ্যাক্টিভিটি। আর এখানে শুধুমাত্র ইনভেস্টমেন্ট লেখা আছে, তাহলে একটা যদি শর্ট টার্ম হয় আর আরেকটার সামনে কোনো শব্দ না থাকে, শর্ট টার্ম বা লং টার্ম উল্লেখ না থাকে, তাহলে কি বুঝবো? এটা অবশ্যই লং টার্ম বুঝবো, কেন শর্ট টার্মটা যেহেতু উল্লেখ আছে তাহলে বাকিটুকু কি লং টার্ম, আর লং টার্ম মানে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। এবার দেখি আমরা গত বছর ছিল 70,000, এবছর 90,000, বেড়েছে নাকি কমেছে? বেড়েছে। আর অ্যাসেট বাড়লে বিয়োগ, এরপরে বিল্ডিং অ্যান্ড ইকুইপমেন্ট। বিল্ডিং অ্যান্ড ইকুইপমেন্ট অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে কোনো অ্যাসেট সম্পর্কে কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। আমরা দেখি এখানে বলা আছে সাবা কোম্পানি পারচেজ টু বিল্ডিংস, দুইটা বিল্ডিং কিনেছিল ডিউরিং 2019, চলতি বছরে। ফর ওয়ান বিল্ডিং দ্য কোম্পানি পেড টাকা 40,000 ইন ক্যাশ, একটা বিল্ডিং এর জন্য 40,000 টাকা দিয়েছে। and for the other building the company issued shares, অন্য বিল্ডিং এর জন্য কোম্পানি শেয়ার ইস্যু করেছে। the building was purchased for at টাকা 40,000 but the shares had at par value টাকা 30,000। তাহলে আমি এটা একটু জার্নাল করে দেখি কি অবস্থা। দুইটা বিল্ডিং কিনেছে, সাবা কোম্পানি purchased two buildings during the year, এই বছর দুইটা বিল্ডিং কিনেছে। দেখি গত বছর বিল্ডিং ছিল, বিল্ডিং ইকুইপমেন্ট ছিল 4 লাখ, এবছর কত? 4,80,000। তাহলে এবছর বেড়েছে কতখানি? 80,000। তার মানে প্রমাণ হচ্ছে আমি 80,000 টাকা বিল্ডিং কিনেছি। বিল্ডিং ডেবিট। গত বছর ছিল 4 লাখ, এবছর 4,80,000, প্রমাণ হচ্ছে যে আমি 80,000 টাকার বিল্ডিং কিনেছি।
বিল্ডিং ডেবিট, বিনিময়ে 40,000 টাকা ক্যাশ দিয়েছি, তাহলে ক্যাশ ক্রেডিট। এরপরে বাকি বিল্ডিং এর জন্য 40,000 টাকা দিয়েছি, বাকি 40,000 টাকা বিল্ডিং এর জন্য আমরা 30,000 টাকা শেয়ার দিয়েছি। 30,000 টাকার শেয়ার দিয়েছি, শেয়ার দেওয়া মানে শেয়ার ক্যাপিটাল। আর শেয়ার ক্যাপিটাল এটা হচ্ছে ব্রিটিশ ওয়ার্ড, আমেরিকানরা বলে কমন স্টক। এই যে কমন স্টক, কমন স্টক 30,000। The building was purchased at টাকা 40,000। 40,000 টাকা দিয়ে বিল্ডিং কেনা হলো, শেয়ার দেওয়া হলো 30,000, তার 10,000 টাকা কই? 40,000 টাকার বিল্ডিং এর বিনিময়ে 30,000 টাকা শেয়ার দেওয়া হয়েছে, তার মানে বুঝতে হবে ওই শেয়ারগুলো তাদের কাছে অতিরিক্ত মূল্য ধরে দেওয়া হয়েছে, অর্থাৎ 10,000 টাকা অতিরিক্ত মূল্য ওই শেয়ারগুলোর দাম মূল্য ধরা হয়েছে। শেয়ার যদি অতিরিক্ত মূল্যে বিক্রি করা হয় তাকে বলা হয় প্রিমিয়াম। কি? প্রিমিয়াম। প্রিমিয়াম শব্দটা ব্রিটিশ ওয়ার্ড, আর আমেরিকানরা এটাকে বলে অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল। সে যাই হোক না কেন, ব্যালেন্স শিটে যে শব্দটা ব্যবহার করা হবে আমি সেটাই করব। ব্যালেন্স শিটে যেহেতু বলা আছে অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল, তাই আমি অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল বলবো। যদি বলা হতো শেয়ার প্রিমিয়াম, আমি প্রিমিয়াম লিখতাম। তাহলে লিখি additional paid in capital, additional paid in capital 10,000। তাহলে আমরা বিল্ডিং কিনেছি দুইটা, একটার জন্য ক্যাশ দিয়েছি 40,000, আরেকটা মূল্য ছিল 40,000 কিন্তু শেয়ার দিয়েছি 30,000, তার 10,000 হচ্ছে অধিয়ায়। এখন আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং 80,000 কিনেছি। তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে মনে হবে যে আমি 80,000 টাকা বিল্ডিং কিনেছি, 80,000 টাকা ক্যাশ দিয়ে দিই, মানে 80,000 টাকা ক্যাশ দিলে ভুল হয়ে যেত। তাহলে আমরা কত টাকা ক্যাশ দিয়েছি? 40,000। বিল্ডিং অ্যাসেট বেড়েছে, তার মানে মাইনাস। বিল্ডিং কি ধরনের অ্যাসেট? ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট মানে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ফিক্সড অ্যাসেট মানে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। বেড়েছে নাকি কমেছে? বেড়েছে, বাড়লে বিয়োগ। পারচেজ অফ বিল্ডিং 40,000। এরপরে দেখো 80,000 টাকা বিল্ডিং এর জন্য 40,000 টাকা ক্যাশ দিয়েছো, 30,000 টাকা কমন স্টক দিয়েছো। এখানে ক্যাশ দিয়েছো কি? দাওনি, দিয়েছো কি? কমন স্টক। এটা কমন স্টক অ্যাকাউন্টে বসাবো, ঠিক আছে? তাহলে আগে বিল্ডিং অ্যাকাউন্টে ডেবিট দিকে 80,000 টাকা, তো ডেবিট দিকে 80,000 টাকা লিখবো কি নামে? 40,000 ক্যাশ, $30,000 টাকা কমন স্টক, আর 10,000 টাকা অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল। অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল 10,000। শিক্ষার্থীরা আমি বলছি যে তোমাদের অঙ্কের সাইজ হচ্ছে এই পর্যন্ত, অথচ আমার সমাধানের জায়গা এতটুকু, তাই আমি সংক্ষেপে লিখছি, তোমরা বুঝে নেবে। আমি আবার বলছি বিল্ডিং কিনেছো 80,000 টাকা, বিল্ডিং অ্যাকাউন্টে ডেবিট দিকে বসাবো 80,000 টাকা কি নামে? 40,000 ক্যাশ নামে, 30,000 কমন স্টক নামে, 10,000 অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল নামে। আর অ্যাডজাস্টমেন্ট মানে আরেকবার পোস্টিং দিতে হবে। ক্যাশ 40,000 টাকা দিয়েছো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। 30,000 টাকা কমন স্টক, এটা কি ক্যাশ? ক্যাশ না, এটা কমন স্টক, তাই কমন স্টকে বসাবো বিল্ডিং। $30,000
আর 10,000 অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল, এটা কি ক্যাশ? ক্যাশ না, এটা কি অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল। তাই অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল লিখব বিল্ডিং। তাহলে বিল্ডিং হচ্ছে 80,000, কিন্তু ক্যাশ ফ্লোতে বসানো হলো 40,000, আর বাকি 40,000 দুইটা অ্যাকাউন্টসে, কমন স্টকে 30,000, অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটালে 10,000। শিক্ষার্থীরা যদি এই অ্যাডজাস্টমেন্টটা তুমি অ্যানালাইসিস না করতে, তাহলে এখানে সরাসরি 80,000 বসালে অঙ্কটা ভুল হয়ে যেত। এরপর ফিরে আসি, এটা হয়েছে এবার ল্যান্ড। ল্যান্ড কি ধরনের অ্যাসেট? ফিক্সড অ্যাসেট, তার মানে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। গত বছর ছিল 2 লাখ, এবছর 2,27,000। বেড়েছে না কমেছে? বেড়েছে। আর বাড়লে মাইনাস। পারচেস অফ ল্যান্ড 27,000। অ্যাসেট দিক শেষ, এবার লায়াবিলিটি। অ্যাকাউন্টস পেয়েবল কি ধরনের লায়াবিলিটি? কারেন্ট লায়াবিলিটি, আর কারেন্ট মানে অপারেটিং অ্যাক্টিভিটি। এবার বেড়েছে নাকি কমেছে? বেড়েছে। লায়াবিলিটি বাড়লে যোগ, ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 7,000। স্যালারি পেয়েবল, খরচ বাকি আছে, তার মানে কারেন্ট লায়াবিলিটি, অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটি। বেড়েছে নাকি কমেছে? আগে ছিল 34,000, এখন 32,000। কমেছে, কমলে বিয়োগ, ডিক্রিজ ইন স্যালারি পেয়েবল 2,000। ট্যাক্স পেয়েবল, ট্যাক্স খরচ বাকি আছে, তার মানে কারেন্ট লায়াবিলিটি। বেড়েছে নাকি কমেছে? কমেছে, তার মানে বিয়োগ, ডিক্রিজ ইন ট্যাক্স পেয়েবল 5,000। এবার আসো বন্ডস পেয়েবল। বন্ডস পেয়েবল, পেয়েবল মানে লায়াবিলিটি। আমরা জানি লায়াবিলিটি দুই রকম, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা লং টার্ম। একটা কারেন্ট, একটা লং টার্ম। লং টার্ম লায়াবিলিটি সাধারণত দুই রকম হয়, একটা বন্ডস পেয়েবল, একটা মর্টগেজ পেয়েবল। তাহলে বন্ডস পেয়েবল কি ধরনের লায়াবিলিটি? লং টার্ম লায়াবিলিটি। আর লং টার্ম মানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তাহলে এটা কোন ধরনের অ্যাক্টিভিটি? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। বেড়েছে নাকি কমেছে? কমেছে, আর কমলে বিয়োগ, রিডিমশন অফ বন্ডস। এবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আমি বলেছিলাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের পরিমাণ যদি বাড়ে, তাকে বলা হয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হচ্ছে নন ক্যাশ এক্সপেন্স, আর নন ক্যাশ এক্সপেন্স অপারেটিং অ্যাক্টিভিটিতে যোগ করতে হয়। এটা ছিল 2,10,000, এটা 2,55,000, 45,000 টাকা বেড়েছে, তাহলে এটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। যদি অন্যভাবে ভাবো, লায়াবিলিটি বেড়েছে, আর লায়াবিলিটি বাড়লে যোগ, আমরা যোগ করেছি। এরপর আসো কমন স্টক। কমন স্টক আমরা কিন্তু এখানে বসাইনি, আমরা লেজার করেছি। এখান থেকে এখানে আগে ছিল 1 লাখ, এখন বেড়েছে 30,000 টাকা। 30,000 টাকা বেড়েছে কার কারণে? বিল্ডিং এর কারণে। দেখো এখন দুই সাইড মিলে গেছে, 1,30,000। তার মানে কমন স্টক বাড়লেও এর ফলে ক্যাশ আসেনি বা যায়নি, ফলে এটি ক্যাশ ফ্লোতে বসানো যাবে না, এটা বিল্ডিং এর কারণে বেড়েছিল। অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল আগে ছিল 90,000, এখন 1 লাখ। এই যে
গত বছর ছিল 90,000, এই বছরে 1 লাখ। 90,000 1 লাখ কিভাবে হলো? বিল্ডিং এর কারণে। তার মানে আমি লেজারের মাধ্যমে এটা করে দিয়েছি, এর ফলে টাকা আসেনি বা যায়নি, ফলে ক্যাশ ফ্লোতে আমরা বসাবো না। বিল্ডিং দেখতে পাচ্ছি 4,80,000, আমরা নেট ইনকাম বসিয়েছিলাম। এখন রিটেন আর্নিংস, আমি সেদিন বলেছিলাম যে রিটেন আর্নিংস এর জন্য সাধারণত লেজার করতে হয়, আর যদি মিলানো থাকে তাহলে করার দরকার নাই। দেখো রিটেন আর্নিংস মিলানো আছে, এই 2,30,000 গত বছর ছিল 1,30,000, এই বছর 2,30,000, এই যে 1,30,000 2,30,000। তবে এখানে কি আছে? ডিভিডেন্ড পেড। আমি বলেছিলাম একটা খেয়াল রাখতে হবে ডিভিডেন্ড পেড আছে কিনা। ডিভিডেন্ড পেড হয় অ্যাডজাস্টমেন্টে থাকবে অথবা রিটেন আর্নিংসে থাকবে, যেখানেই থাক না কেন ডিভিডেন্ড পেড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। টাকা পেড করা হয়েছে, টাকা এসছে না গেছে? গেছে। ডিভিডেন্ড পেড কত টাকা? 20,000। তাহলে আমি আবার বলছি, অপারেটিং অ্যাক্টিভিটি শুরু হবে নিট ইনকাম দিয়ে। যেহেতু নিট ইনকাম আমরা বসিয়েছি, নিট ইনকাম কি হয়েছে? একটা স্টেটমেন্টের লাস্ট স্টেপ। যেহেতু নিট ইনকাম বসানো হয়েছে, এই স্টেটমেন্টের কাজ শেষ। নিট ইনকাম বসানোর পরে এই কাজ শেষ হয়ে যায়। এরপরে আমরা ব্যালেন্স শিট পোস্টিং দিব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সবগুলো পোস্টিং দিব, আমরা দিয়েছি। এরপরে রিটেন আর্নিংস আমরা দেখব। যদি রিটেন আর্নিংস প্রশ্নে দেয়া থাকে তাহলে আমার করার দরকার নাই, আর যদি না দেয়া থাকে রিটেন আর্নিংস এর জন্য আমরা একটা লেজার তৈরি করব, কেননা সেখানে ডিভিডেন্ড বসাতে হয়, নিট ইনকাম বসাতে হয়। তাহলে আমরা দেখছি রিটেন আর্নিংস করে দেওয়া আছে, এখানে নিট ইনকামও বসিয়েছে, ডিভিডেন্ডও বসিয়েছে। আর আমরা জানি ডিভিডেন্ড, নিট ইনকাম হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি আর ডিভিডেন্ড হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তার মানে এখান থেকে দুইটা আইটেম আমার এখানে কোশ্চেন দিতে হবে। এরপরে অ্যাডজাস্টমেন্ট, আমরা অঙ্ক করার সময় দেখে নিব যে অ্যাডজাস্টমেন্টটা দেওয়া আছে সেই অ্যাডজাস্টমেন্ট কার সাথে সম্পর্কযুক্ত, কোন অ্যাসেটের সাথে। আমরা দেখেছি বিল্ডিং এর সাথে। আমরা একটা অ্যানালাইসিস করেছি, করে দেখেছি এর মধ্যে কিছু ক্যাশ ছিল, কিছু নন ক্যাশ ছিল। যে আইটেমগুলো নন ক্যাশ তার জন্য আমরা লেজার করে নিব, যেমন কমন স্টক, অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল। যদি আমি লেজার না করতাম তাহলে আমি বুঝতে পারতাম না, মনে হতো 30,000 টাকা আর 10,000 টাকা ক্যাশ ফ্লোতে বসাতে হবে। আদৌ বসাতে হবে না, কেননা এই 30,000 টাকা এবং 10,000 টাকা দিয়েছি বিল্ডিং ক্রয়ের কারণে, কোনো ক্যাশ এই 40,000 টাকার জন্য ক্যাশ আসেনি বা যায়নি, ফলে ক্যাশ ফ্লোতে বসাইনি। এখন যোগ বিয়োগের পালা। আমি এগুলো যোগ বিয়োগ করে দেখলাম, তাহলে যোগফল হচ্ছে 30,000 প্লাস। তাহলে 1,20,000 সাথে এটাও যেহেতু যোগ, এটাও যেহেতু প্লাস, আমরা যোগ করলে 1,50,000 পাচ্ছি। আমি বলেছিলাম ফলাফল যদি প্লাস হয় তাহলে প্রোভাইডেড, প্লাস হলে প্রোভাইডেড। তাহলে আমরা লিখব ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপর আমি এই চারটা যোগ করে দেখি, এই চারটা যোগ করলে -87,000, -87,000। আমি বলেছিলাম ফলাফল যদি মাইনাস হয় তাহলে ইউজড ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখানে ফলাফল মাইনাস, মাইনাস হলে ইউজড 60,000 cash used by financing activities. এবার বলেছিলাম এই তিনটা ফলাফল আমরা একত্রিত করব। তিনটা ফলাফল একত্রিত করে চূড়ান্ত ফলাফল যদি প্লাস হয় তাহলে ইনক্রিজিং ক্যাশ,
দেখি 1,50,000 প্লাস আর 1,47,000 মাইনাস, তাহলে 3,000 টাকা প্লাস হয়েছে। ইনক্রিজ ইন ক্যাশ 3,000। এবার বলেছিলাম যেখানে যে ফলাফল হবে ইনক্রিজ বা ডিক্রিজ, এর সাথে বিগত বছরের ক্যাশ 30,000 টাকা আমরা যোগ করব। অ্যাড বিগিনিং ক্যাশ ব্যালেন্স 30,000। 30,000 এর সাথে 3,000 ইনক্রিজ হয়েছে, 3,000 ইনক্রিজ হয়েছে, যেহেতু এটাও প্লাস এটাও প্লাস, যদি আমরা যোগ করি দুটো মিলে প্লাস করি তাহলে ফলাফল হচ্ছে 33,000। আমি বলেছিলাম এই ফলাফলটা এন্ডিং ব্যালেন্সের সাথে মিলতে হবে। মিলেছে কি 33,000? মিলেছে, তার মানে অঙ্ক হয়েছে। এন্ডিং ক্যাশ ব্যালেন্স। শিক্ষার্থীরা, আমি আমার 2 নম্বর লেকচারে তোমাদের বিস্তারিত আলোচনা করেছিলাম, বিস্তারিত নিয়মের কথা বলেছিলাম। সেই নিয়মগুলোই আমি প্র্যাকটিক্যালি দেখাবো পর্যায়ক্রমে। তো আজকের অঙ্কটা খুব জটিল না, এটা শুধু ইনক্রিজ এবং ডিক্রিজের মাধ্যমেই তোমরা করতে পারো। আর একটা অ্যাডজাস্টমেন্ট আমি দিয়েছি, আমি বলেছি যতটুকু ক্যাশ ততটুকু ক্যাশ করতে বসবে, আর যেগুলো ক্যাশ না নন ক্যাশ সেগুলোর জন্য আমরা অ্যাকাউন্টস তৈরি করব, করে আমরা উপস্থাপন করব। তো তোমরা আমার রুলস গুলো দেখে বাসায় প্র্যাকটিস করবে, আর কোনো রকম কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি পরের লেকচারে তোমার সেই সমস্যার সমাধান দিয়ে দেব। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে প্রত্যেকটা লেকচার তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে, এবং যখন আমি আপলোড করবো তখনই তোমরা জানতে পারবে। আজকের মতো আল্লাহ হাফেজ। আগামী ক্লাসের প্রত্যাশায় থাকো, আগামী ক্লাসে অপেক্ষায় থাকো, নেক্সট ক্লাসে আবার কথা হবে।